Swayamprabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শ্রীময়ী গুহ ঠাকুরতা, স্কটিশ চার্চ কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা। স্বয়ংপ্রভার এই ইতিহাসের কোর্সে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। এই কোর্সটির শিরোনাম হলো ভারতের ইতিহাসের আদি পর্বে মৌর্যরা, রাজনীতি, সমাজ এবং অর্থনীতি। আমরা এই কোর্সের আজকে সপ্তম লেকচারে এসে গেছি এবং প্রথম 6টি লেকচারে আশা করি আমি তোমাদের সামনে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের কিছু দিক স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছি। আজকের এই সপ্তম লেকচারটি ষষ্ঠ লেকচারটির একটি কন্টিনিউইটি বলা যেতে পারে। আমরা আগের দিন আলোচনা করছিলাম মৌর্য শাসন ব্যবস্থা নিয়ে, আজকেও আমরা মৌর্য শাসন ব্যবস্থা নিয়েই আলোচনা করব। তবে আবারও আমাদের আজকের মূল বিষয়ে আসার আগে আমরা একটু রিভিশন করে নেব। আমরা আমাদের আলোচনায় এ পর্যন্ত অনেকটাই দেখেছি এবং শিখেছি। আমরা শিখেছি বা আমরা আলোচনা করেছি যে কিভাবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে 16টি জনপদ উত্তর ভারতে গাঙ্গেয় উপত্যকায় উদয় হয়েছিল, তাদের যে রাজনৈতিক ইতিহাসের প্রবাহ তা একটি পরিপূর্ণ রূপ পাচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে, যখন চন্দ্রগুপ্ত মৌর্য তার নেতৃত্বে মৌর্য সাম্রাজ্যের স্থাপনা করছেন। তিনি স্থাপনা করছেন মগধ অঞ্চলে এবং এই মগধ অঞ্চলের যে উত্থান ষষ্ঠ শতকে সেই নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে খ্রিস্টপূর্ব শতকে যে বৌদ্ধ এবং জৈন ধর্মের উদয় এবং তার থেকে যে সামাজিক এবং ধর্মীয় প্রেক্ষাপটের সৃষ্টি করছে তা মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে কতখানি প্রাসঙ্গিক। আমরা যত আলোচনা করেছি আশা করি এতদিনে তোমরা বুঝতে পেরেছো যে কেন এই ধার্মিক আবহাওয়া এতখানি প্রাসঙ্গিক আমাদের এই আলোচনার জন্য। চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে নন্দীয় বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং তিনি শুধুমাত্র গাঙ্গেয় উপত্যকায় থেমে থাকেননি, তিনি উত্তর পশ্চিম দিকে সিন্ধু উপত্যকার দিকেও তার সাম্রাজ্যকে বিস্তার করতে সক্ষম হন। সেখানে গ্রিক শাসক সেলুকাস নিকেটরের সাথে তিনি চুক্তি স্বাক্ষর করেন, যা অনুযায়ী মৌর্য সাম্রাজ্যের যে পশ্চিম সীমানা তা কান্দাহার পর্যন্ত বিস্তৃত হয়। মৌর্য সাম্রাজ্যের এই বিশাল আকার যা চন্দ্রগুপ্ত মৌর্য প্রায় একা হাতে সৃষ্টি করেছিলেন তা তিনি বিন্দুসারের হাতে তুলে দেন, তার পুত্রের হাতে। বিন্দুসারের পরে অশোক এই মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক রূপে উপস্থিত হন। অশোকের পরবর্তী সময় মৌর্য সাম্রাজ্যের দ্রুত গতিতে পতন ঘটে। অশোকের সময় মৌর্য সাম্রাজ্য একটি বিশাল আকারের সাম্রাজ্য ছিল। অশোক শুধু একটি মাত্রই যুদ্ধ করেছিলেন কলিঙ্গর বিরুদ্ধে, যা তিনি জয় করেছিলেন। অশোকের সময় মৌর্য সাম্রাজ্যের যে সীমারেখা তা উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মাইসোর, পশ্চিমে কান্দাহার থেকে পূর্বে বঙ্গদেশ পর্যন্ত। মৌর্য বংশের এই বিশাল ভৌগোলিক এলাকা আমাদের যে এখনকার আলোচনা মৌর্যদের শাসন ব্যবস্থা কেন্দ্রিক, সেক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রেক্ষাপট রূপে আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্রাট অশোক নিয়ে আমরা বিস্তারে আলোচনা করেছি। সম্রাট অশোক হয়ে ওঠার গল্পে আমরা দেখেছি কিভাবে কলিঙ্গ যুদ্ধ তার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কলিঙ্গ যুদ্ধর পরবর্তীকালে অশোক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ব্যক্তিগত জীবনে তিনি বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসেন এবং বৌদ্ধ ধর্মকে তিনি নিজের ধর্ম হিসেবে গ্রহণ করেন। সম্রাট অশোকের জীবনে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে শান্তির নীতি প্রয়োগ করবেন তার সাম্রাজ্যের ক্ষেত্রে এবং শাসন এবং প্রশাসনিক ক্ষেত্রে। সেই পরিপ্রেক্ষিতে ধম্ম উঠে এসেছে আমাদের আলোচনায়। রুমিলা থাপরকে অনুসরণ করে আমরা দেখার বা বোঝার চেষ্টা করেছি যে ধম্মকে কিভাবে অশোক এটি আদর্শগত রূপে তার প্রজাদের কাছে পরিবেশন করেছেন এবং তিনি চেয়েছেন যে এই ধম্মের আদর্শ মারফত তার সাম্রাজ্যে যে সমস্যাগুলি আছে
যেমন সামাজিক স্তরে বর্ণ বৈষম্যতা এবং 4টি বর্ণের যে পারস্পরিক দ্বন্দ্বমূলক সম্পর্ক, বা ধর্মীয় জীবনে যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং ব্রাহ্মণ ধর্মের ভিতরে যে পারস্পরিক সংঘাত, এই সংঘাত এবং দ্বন্দ্বের প্রবণতাগুলিকে তিনি ধম্মের দ্বারা মোকাবিলা করার চেষ্টা করেছেন। ধম্মের ভিতরে অন্তর্নিহিত যে সৎ অভ্যাস, সৎ আচরণ, সংযমের কথা, অহিংসার কথা তিনি বলেছেন, তার মাধ্যমে তিনি চেষ্টা করেছেন যে যাতে তার সাম্রাজ্যে তিনি শান্তির দ্বারা তার সাম্রাজ্যকে তিনি সুরক্ষিত রাখতে পারেন এবং এই সমস্যাগুলির সমাধান করতে পারেন। আগের দিন যেই লেকচার আমি শুরু করেছিলাম তার সূচনা পর্বে আমি বলেছিলাম যে অশোকের এই অভিলাষ, যেখানে তিনি ধম্মকে ব্যবহার করছেন এবং শান্তিকে ব্যবহার করছেন একটি সাধন রূপে, একটি রাজনৈতিক সাধন রূপে, তার প্রতিফলন কিন্তু আমরা মৌর্যদের শাসন ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থায় দেখতে পাই। আগের দিন আমরা দেখেছি যে কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাসথেনিসের ইন্ডিকা এবং অশোকের অনুশাসনকে অনুসরণ করে আমরা মৌর্যদের শাসন ব্যবস্থা সম্বন্ধে আমাদের তথ্য অর্জন করতে পারি। গ্রন্থগুলির যে ত্রুটি, সেগুলিকে মাথায় রেখেই কিন্তু আমরা এই আলোচনায় গেছিলাম, বিশেষ করে কৌটিল্যের অর্থশাস্ত্রের ক্ষেত্রে। এখানে আমরা দেখেছিলাম যে কৌটিল্যের অর্থশাস্ত্রে যে রাষ্ট্রের সংজ্ঞা বা যে ব্যাখ্যা দেয়া আছে তা অনুযায়ী রাষ্ট্রের 7টি অঙ্গ, এবং সে 7টি অঙ্গের আমরা অন্তত 4টি অঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে প্রথমেই রাজার কথা বলা হয়েছে। রাজা ছিলেন মৌর্য সাম্রাজ্যের শাসনের কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন সমস্ত রাজশক্তি এবং রাজক্ষমতার উৎস এবং প্রবর্তক। তার হাতেই ছিল সমস্ত কর্মচারীদের নিয়োগ, যুদ্ধ ঘোষণা এবং চুক্তি স্বাক্ষর। তিনি প্রশাসনিক ক্ষেত্রে সবসময় চরম সিদ্ধান্ত নিতেন। এহেন রাজার হাতে ছিল তাই অনেক ক্ষমতা। এই রাজাকে অর্থশাস্ত্র যদিও দায়িত্বশীল হতে বলেছিলেন, যদিও রাজার হাতে অসীম ক্ষমতা, তাও রাজাকে কৌটিল্য লিখেছিলেন অর্থশাস্ত্রে এমন কাজ করতে যাতে তার প্রজার কল্যাণ হয়। এক্ষেত্রে আবার অশোকের ধম্ম প্রাসঙ্গিক হয়ে পড়ে, কারণ অশোক তার ধম্মের ক্ষেত্রে যে উদ্দেশ্য প্রণয়ন করেছিলেন সেখানে উনি বলেছিলেন যে ধম্মের পিছনে তার উদ্দেশ্য হলো প্রজাদের কল্যাণ সাধন। তিনি প্রজাদের পিতা, এবং পিতা হিসেবে সন্তানদের যেমন পিতা কল্যাণ চান, তেমন তিনি তার প্রজাদের কল্যাণ চেয়েছিলেন। তিনি বলেছিলেন, অল মেন আর মাই চিলড্রেন। রাজা ক্ষমতাশীল হওয়া সত্ত্বেও তিনি ছিলেন একা, তাই তার পক্ষে এই বিশাল সাম্রাজ্যের এই বিপুল প্রশাসনিক দায়িত্ব একা বহন করা সম্ভব নয়। তাই তিনি তার দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন। কাদের সাথে? না, কৌটিল্যের অর্থশাস্ত্রে অমাত্যদের কথা বলা হয়েছে। অমাত্য অর্থাৎ কর্মচারী বা বিভিন্ন বিভাগীয় অধ্যক্ষ, যে বিভাগগুলি দ্বারা মৌর্য শাসন ব্যবস্থার যে বিভিন্ন দিকগুলি সেগুলি পরিচালিত হতো। এক্ষেত্রে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রকে অনুসরণ করে এ নিয়ে বিস্তারে আলোচনা করেছি। আমরা দেখেছি কিভাবে কৌটিল্য বলছেন যে এই অধ্যক্ষদের ওপরই ছিল শাসন ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব। তাই এই অধ্যক্ষদের ক্ষেত্রে 4টি পরীক্ষার কথা অশোক বলছেন, যে পরীক্ষায় উত্তীর্ণ হলেই একমাত্র তারা এই পদ গ্রহণ করতে পারবে। তিনি বলছেন কাম, অর্থ, ভয় এবং ধর্ম, এই 4টি পরীক্ষায় অধ্যক্ষদের উত্তীর্ণ হতে হবে। তাকে প্রমাণ করতে হবে যে একমাত্র রাজার প্রতি তার অঙ্গীকার, এবং তাকে প্রমাণ করতে হবে যে এই কাম, অর্থ, ভয় বা ধর্মের মোহ কোনোটাই তাকে প্রভাবিত করতে পারবে না। তবেই রাজা তাকে নিয়োগ করবেন তার আমলাতন্ত্রে।
এক্ষেত্রে এ কথাও বলা হয়েছে যে যে ব্যক্তি সেই ব্যক্তি মন্ত্রী হতে পারবে। তবে মৌর্যদের শাসন ব্যবস্থায় এই মন্ত্রীর যে ঠিক কী অবস্থান ছিল তা নিয়ে ঐতিহাসিকদের ভেতরে দ্বিমত আছে। অশোকের অনুশাসন থেকে আমরা জানতে পারি যে মন্ত্রী পরিষদ হয়তো ছিল। উপেন্দ্র সিং বলছেন যে দু রকমের মন্ত্রী পরিষদ আমরা চিহ্নিত করতে পারি, একটি ছোট আর একটি বড়। ছোট যে মন্ত্রী পরিষদ তাদের বিশেষ কোনো ক্ষমতা ছিল না বললেই চলে। তবে বড় যে মন্ত্রী পরিষদ তারা আলাপ আলোচনার মাধ্যমে সম্রাটকে নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারতেন। তবে এই মন্ত্রী পরিষদগুলির যে ক্ষমতার পরিধি সেই নিয়ে ঐতিহাসিকদের ভেতরে দ্বিমত আছে। কিছু ঐতিহাসিকদের মতে এই মন্ত্রী পরিষদগুলি ছিল খুব গুরুত্বপূর্ণ এবং সম্রাট এদের ওপর নির্ভর করতেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কিন্তু আবার অনেক ঐতিহাসিকরা সম্রাট অশোকেরই অনুশাসন বিচার করে দেখিয়েছেন যে এই মন্ত্রী পরিষদগুলির বিশেষ কোনো ক্ষমতা ছিল না, তারা খালি উপদেশই দিতে পারত, তার থেকে বেশি কিছু নয়। রাজনৈতিক স্তরে এবং শাসন ব্যবস্থার ক্ষেত্রে চরম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র রাজারই ছিল। তা সত্ত্বেও রাজা যেহেতু তার এই বিশাল শাসন ব্যবস্থার কর্মকাণ্ডর ক্ষেত্রে তিনি কর্মচারীদের সাহায্য নিচ্ছেন, তাই আমাদের এই আলোচনাটি এখনো প্রাসঙ্গিক। মন্ত্রী না হলেও ঐতিহাসিকরা রাজপুরুষদের কথা বলেছেন, যারা ছিলেন বহু সংখ্যায় এবং যারাই এই সমস্ত মৌর্য শাসন ব্যবস্থার যে বিভিন্ন দিক তার দায়িত্ব বহন করতেন, তদারকি করতেন এবং শাসন ব্যবস্থার পরিচালনা করতেন। এই রাজপুরুষদের যে বহুল সংখ্যা তা আমরা বুঝতে পারি অশোকের অনুশাসনের যে বেতন তালিকাগুলি দেয়া আছে সেখান থেকে, এবং দেখা যায় যে এদের ভেতরে এটি একটি পদমর্যাদার ওপর নির্ভর করে স্থান নির্দিষ্ট করা হয়েছে এবং এদেরকে যখন বেতন দেয়া হতো তখন এই পদমর্যাদার ওপর নির্ভর করেই দেয়া হতো। এ থেকে বোঝা যায় যে যে কর্মচারীদের সাহায্যে মৌর্য শাসন ব্যবস্থা পরিচালিত হতো তারা ছিল বহু সংখ্যায়, এবং ঐতিহাসিকরা তাই মনে করছেন যে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা তাই একটি আমলাতন্ত্র দেখতে পাই। কেন এই আমলাতন্ত্র মৌর্য সাম্রাজ্যের প্রকৃতির বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? কারণ একদিকে যখন আমরা দেখছি রাজাকে, তখন রাজা অত্যন্ত শক্তিশালী কেন্দ্রে, যা থেকে আমরা বলতে পারি যে মৌর্য সাম্রাজ্যের একটি কেন্দ্রামুখী প্রবণতা ছিল। কিন্তু অপরদিকে যখন রাজা আমলাদের সাহায্য নিচ্ছেন তখন আমলারা তাদের কাজ করতে গিয়ে রাজার ক্ষমতার অংশীদার হচ্ছেন, এবং সেখান থেকে আমরা একটি কেন্দ্রাত্মিক প্রবণতা দেখতে পাই। এই সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের ভিতর যে সমানে দ্বন্দ্ব বেঁধে রয়েছে তা মৌর্য সাম্রাজ্যের সঠিক প্রকৃতিকে বিচার করার ক্ষেত্রে ঐতিহাসিকদের সামনে একটি সমস্যার সৃষ্টি করেছে। আমরা এই আলোচনায় আবারও ফিরব আজকের লেকচারে। অর্থশাস্ত্রকে ধরে আমরা আগের দিন যে বিশ্লেষণটি দেখেছি মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার ক্ষেত্রে, সেখানে আমরা রাজার কথা দেখেছি, মন্ত্রীর কথা দেখেছি, এবং আমরা মন্ত্রীদের ক্ষেত্রে অশোকের মহামাত্রদের কথা দেখেছি, যেখানে অশোক দেখাচ্ছেন যে অধ্যক্ষ নয়, তার অধীনে ছিল বহু সংখ্যায় রাজপুরুষদের ন্যায় মহামাত্র, এবং অশোক দেখিয়েছেন যে কিভাবে তার শাসন ব্যবস্থার বিভিন্ন দিক তিনি বিভিন্ন বিভাগে বিভক্ত করে দিয়েছিলেন, এবং এই মহামাত্রদের দায়িত্ব ছিল সেই শাসন ব্যবস্থার বিভিন্ন দিকগুলোকে তদারকি করা এবং সঠিকভাবে শাসন ব্যবস্থাকে পরিচালনা করা। এছাড়াও আমরা আগের দিনের লেকচারে প্রাদেশিক শাসন ব্যবস্থা নিয়ে বিস্তারে আলোচনা করেছি,
এবং বলেছিলাম যে ঐতিহাসিকরা মৌর্য শাসন ব্যবস্থার এই দিকটিকে প্রশংসা করেছেন, কারণ মৌর্য সাম্রাজ্যের যে এলাকা ছিল সেটি ছিল বিশাল। তাকে সঠিকভাবে বিচার করে তাকে একটি সুনিপুণ পরিকাঠামোর ভেতরে নিয়ে আসা ছিল অত্যন্ত কঠিন, কিন্তু মৌর্য সম্রাটরা সেদিক থেকে দেখতে গেলে তাতে সক্ষম হয়েছিলেন। আমরা দেখেছিলাম যে এই প্রাদেশিক শাসন ব্যবস্থার সবথেকে ক্ষুদ্র যে শাসন কেন্দ্র ছিল সেটি ছিল গ্রাম। কিছু গ্রাম নিয়ে গড়ে উঠেছিল জেলা, এবং কিছু জেলা নিয়ে গড়ে উঠেছিল এই শাসন ব্যবস্থা বা প্রাদেশিক শাসন ব্যবস্থার সবথেকে বড় শাসন কেন্দ্র প্রদেশ। অশোকের অনুশাসন থেকে আমরা 4টি প্রদেশের নাম পাই: তোষালী, উজ্জয়িনী, তক্ষশিলা এবং সুবর্ণগিরি। এবং যদি এই কেন্দ্রগুলিকে আমরা ভৌগোলিক স্তরে তাদের অবস্থানকে চিহ্নিত করতে পারি, তাহলে একটি পরিষ্কার ইঙ্গিত আমরা পাচ্ছি। তোশিলা ছিল পূর্ব দিকে, তক্ষশিলা উত্তর, উজ্জয়িনী পশ্চিম এবং সুবর্ণগিরি দক্ষিণ। এই বিশাল সাম্রাজ্যের 4 দিকে 4টি প্রাদেশিক কেন্দ্র, এবং এ থেকেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রে যিনি সম্রাট, তিনি এর দ্বারাই তার সাম্রাজ্যের যে কেন্দ্রামুখী প্রবণতা তাকে ধরে রাখতে চেয়েছেন। এবং যতই আমলাতন্ত্রের সৃষ্টি হোক না কারণ, ক্রমাগত মৌর্য সম্রাটরা চেষ্টা করেছেন যাতে কেন্দ্রের যে ক্ষমতা কোনো মতেই যেন তার কোনো খর্ব না হয়, প্রাদেশিক এই শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা আরও যে তথ্যগুলো পেয়েছি, সেখানে দেখতে পেয়েছি যে এই প্রাদেশিক শাসন কেন্দ্রগুলি, যেগুলির উল্লেখ আমরা অশোকের অনুশাসনে পাচ্ছি, এগুলির দায়ভার যাদের উপর ছিল তাদেরকে কুমার বলে অভিহিত করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই কুমাররা ছিল প্রধানত মৌর্য বংশভূত। তবে আমরা এও খেয়াল করেছি যে অন্যান্য অনুশাসন থেকে যে তথ্য আমরা পাই, তার থেকে এটি প্রমাণ করা যেতে পারে যে শুধুমাত্র এই 4টি প্রদেশ নয়, মৌর্য সাম্রাজ্যে ছিল এরকম বেশ আরও কয়েকটি প্রদেশ, তবে সেই তথ্যগুলি আমাদের কাছে স্পষ্ট নয়। আরেকটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই, যেটি আমি আগের দিনের লেকচারে হয়তো উল্লেখ করিনি, সেটি হলো কাথিয়াওয়াড় অঞ্চলে যে ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসছে রাজা রুদ্রদমনের জুনাগড় অনুশাসন থেকে, যেখানে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে মৌর্য সময়কালীন যে 2 কুমারের কথা বলা হচ্ছে, সেই 2 কুমারের নাম থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা কিন্তু মৌর্য বংশভূত ছিলেন না। তাই আবারও অশোকের অনুশাসন থেকে যে তথ্য আমরা পেয়েছিলাম যে প্রদেশগুলির ক্ষেত্রে একমাত্র মৌর্য বংশভূতদেরই ব্যবহার করা হতো, সেই তথ্যর সততা কিন্তু এখানে যাচাই করা যাচ্ছে না। কিন্তু আমরা এটুকুনি নিশ্চিতভাবে বলতে পারি যে যে প্রাদেশিক শাসন ব্যবস্থা আমরা দেখতে পাই অশোকের অনুশাসন, কৌটিল্যের অর্থশাস্ত্র বা মেগাসথেনিসের ইন্ডিকা থেকে, তা থেকে এটি স্পষ্ট যে গ্রাম, জেলা এবং প্রদেশ এই স্তর অনুযায়ী কিন্তু মৌর্য শাসকরা তাদের প্রাদেশিক শাসন ব্যবস্থাকে সাজাতে সক্ষম হয়েছিল। প্রদেশগুলির অধীনে ছিল জেলা এবং জেলাগুলিতে ছিল রাজুক। এই রাজুকদের উল্লেখ আমরা অর্থশাস্ত্রে পাই না, কিন্তু অশোকের অনুশাসনগুলিতে পাই, এবং এই রাজুকদেরই মতো একটি গ্রামীণ কর্মচারীদের কথা মেগাসথেনিসে পাই। অনেক ঐতিহাসিকদের মতে মেগাসথেনিসের ইন্ডিকাতে উল্লিখিত এই কর্মচারীরাই কিন্তু রাজুক। তবে অনেক ঐতিহাসিকরা একথাও বলেছেন যে রাজুক শ্রেণীর যে কর্মচারী, তাদেরকে অশোকই কিন্তু প্রথম তার সাম্রাজ্যে প্রতিষ্ঠিত করছে। রাজুকদের কিছু বিশেষ দায়বদ্ধতা ছিল বা দায়িত্ব ছিল। তারা জমি জরিপ করতেন, জমির রাজস্বের হার স্থির করতেন এবং অনেক সময় সে রাজস্ব আদায় পর্যন্ত করতেন। অশোকের সময় তাদের ওপর বিচার ব্যবস্থার দায়ও চাপিয়ে দেওয়া হয়েছিল। জেলার অধীনে আসে গ্রাম। কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে আমরা এই
গ্রামীণ যে প্রশাসনিক ব্যবস্থা সেই সম্বন্ধে জানতে পাই এবং সেখানে দেখেছি যে 5 থেকে 10টি গ্রাম নিয়ে সব থেকে ক্ষুদ্র প্রশাসনিক কেন্দ্রকে আমরা চিহ্নিত করতে পারি। এর উপরে একদিকে ছিল 400টি গ্রাম, অপরদিকে ছিল 200টি গ্রাম নিয়ে প্রশাসনিক কেন্দ্র এবং তারও উপরে ছিল সব থেকে বড় যে স্থানীয় প্রশাসনিক কেন্দ্র, সেটি হচ্ছে স্থানীয়, যার দায়িত্বভার ছিল স্থানিকার ওপরে, যেখানে 800টি গ্রামকে আমরা চিহ্নিত করতে পারি। এই প্রাদেশিক যে শাসন ব্যবস্থার পরিকাঠামো তাকে সত্যি মৌর্য সম্রাটরা মনে হয় সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিলেন এবং তাদের ক্ষেত্রে যেটি সবথেকে সমস্যার দিক ছিল, যেটি তাদের সাম্রাজ্যের আকার এবং বিশাল ভৌগোলিক এলাকা, তাকে নিপুণভাবে হয়তো তারা সামলানোর ব্যবস্থা করতে পেরেছিলেন। তবে এক্ষেত্রে আমাদের আলোচনা শেষ হয়নি এবং আগের দিন যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকেই আমি আবার শুরু করছি। আসছি দুর্গে। দুর্গ বলতে রাজধানী বোঝানো হয়েছে। এটি ওই শক্ত অঙ্গ রাজ্যের একটি অঙ্গ, যার কথা কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা পেয়েছি, যার ওপর ভিত্তি করে কৌটিল্য তার রাষ্ট্রের ব্যাখ্যা করেছিলেন। এখানে মেগাসথেনিস এবং কৌটিল্যে আমরা পাটালিপুত্রর কথাই বেশি মাত্রায় পাই, কেন কি পাটালিপুত্রই ছিল মৌর্যদের রাজধানী। দেখো, এখানে মেগাসথেনিসের ইন্ডিকাতে পৌর প্রশাসনের ক্ষেত্রে 30 জন কর্মচারীর নাম করা হয়েছে। মেগাসথেনিস ব্যবহার করছেন অ্যাস্টিনোময় শব্দটি এবং তিনি বলছেন যে এই 30 জনকে 6টি সমিতিতে ভাগ করে দেয়া হয়েছিল। প্রত্যেকটি সমিতিতে 5 জন করে সদস্য ছিল এবং এই 6টি সমিতির নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দিয়েছিল মৌর্য পৌর প্রশাসন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এক একটি সমিতির এক এক রকম দায়িত্ব ছিল। যেমন একটি সমিতির দায়িত্ব ছিল যে যে কারিগরি শিল্পের উৎপাদনগুলি নগরে হতো তার তদারকি করা। আরেকটি সমিতির দায়িত্ব ছিল যে এই নগরের যে জন্ম মৃত্যুর হার সেই সংখ্যার রেকর্ড রাখা। আরেক সমিতির দায়িত্ব ছিল যে এখানে বসবাসকারী যে বিদেশিগণ ছিলেন তাদের তত্ত্বাবধান করা। আবার আরেক সমিতি খেয়াল রাখতেন যে কিভাবে এই নগরে বিভিন্ন রকমের লেনদেনের ব্যবসা হচ্ছে। আরেকটি সমিতির দায়িত্ব ছিল দেখা যাতে ব্যবসার সময় কোনো পুরনো জিনিস নতুন জিনিসের সাথে মিশিয়ে বিক্রি না করে দেওয়া হয়, বলা যেতে পারে ভেজাল যাতে মেশানো না হয়। এবং আরেকটি সমিতির বিশেষ দায়িত্ব ছিল যে ব্যবসায়ীদের থেকে বা বণিকদের থেকে 1/10 হারে একটি কর আদায় করা। এই বিস্তারিত রূপ যে আলোচনা আমরা মেগাসথেনিসে পাই, সেরকম আলোচনা আমরা অর্থশাস্ত্রে পাই না। কিন্তু অর্থশাস্ত্রে কৌটিল্য লিখছেন যে নগরের পৌর প্রশাসনের দায়িত্ব ছিলেন নগরকা বা সমহর্তা। এই সমহর্তা যে কর্মচারী তার কথায় আমরা আবার ফিরে আসব যখন আমরা অর্থনৈতিক সম্পদ নিয়ে বা কোষা নিয়ে আলোচনা করব, কেন কি সেক্ষেত্রেও কৌটিল্য তাদের ওপর বিশেষ দায়িত্ব আরোপ করেছিলেন। অশোকের অনুশাসন থেকে আমরা আগেই দেখে নিয়েছি যে অশোক নগরের যে বিচার ব্যবস্থা ছিল সেখানে নগর বিয়ালকদের কথা বলছেন, তার মহামাত্রদের কথা বলছেন। এই সকল তথ্য থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে মৌর্য শাসকরা আবারও খুব সুচিন্তিতভাবে তাদের পৌর প্রশাসনকে সাজিয়েছিলেন এবং নগরের যে অর্থনীতি তার উপর যাতে মৌর্য সাম্রাজ্যের একটি সুনির্দিষ্ট বলা যেতে পারে দখল থাকে তার দিকে কিন্তু তাদের নজর ছিল, কারণ তার সাহায্যেই অর্থনৈতিক সম্পদকে সম্রাট ব্যবহার করে তার সাম্রাজ্যকে বজায় রাখতে এবং দীর্ঘজীবী করতে তিনি সক্ষম হবেন। এবার চলে যাই আরও 2টি অঙ্গে, যার কথা কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন।
এখানে দণ্ড এবং মিত্রর কথা নিয়ে আমরা আলোচনা করব। দণ্ড অর্থাৎ ন্যায় বা বিচার ব্যবস্থা বলা যেতে পারে। অর্থশাস্ত্রে কৌটিল্য এরকম দুজন কর্মচারীর কথা বলেছেন, যাদের দায়িত্ব ছিল বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করা বা পরিচালনা করা। তবে আমরা দেখেছি যে রাজাই ছিলেন মৌর্য সাম্রাজ্যের বিচার ব্যবস্থার একদম চরম এবং উচ্চস্থান। তবে এক্ষেত্রে যেটি উল্লেখনীয় সেটি হচ্ছে যে অর্থশাস্ত্রে কৌটিল্য লিখছেন যে সমগ্র মৌর্য সাম্রাজ্যের যে আইনগুলো প্রণীত ছিল তা সকলের জন্য কিন্তু সমান ছিল না। তিনি বলছেন যে যে আইনের উদাহরণগুলি আমরা পাই সে আইনগুলি কিন্তু বর্ণের দ্বারা নির্ধারিত হতো। একই অন্যায় কাজের জন্য ব্রাহ্মণ বা ক্ষত্রিয়দের যে শাস্তি দেয়া হতো তার থেকে অনেক বেশি মাত্রায় শাস্তি পেত বৈশ্যরা এবং তার থেকেও বেশি মাত্রায় শাস্তি পেত শূদ্ররা। আবারও আমাদের মৌর্য সাম্রাজ্যের যে বর্ণবৈষম্যর যে প্রেক্ষাপট উর্মিলা থাপার আমাদের সামনে ধম্মের আলোচনার প্রসঙ্গে তুলে ধরেছেন তার প্রাসঙ্গিকতা আমরা আবার দেখতে পাচ্ছি। অশোক তার অনুশাসনে চেষ্টা করেছেন যে এই যে বৈষম্য তাকে বলা যেতে পারে কারেক্ট করার, এবং আমরা দেখছি যে উনি তার এক অনুশাসনে বলছেন যে তিনি সমগ্র মৌর্য সাম্রাজ্যে যে আইন ছিল তাকে নতুনভাবে প্রণয়ন করেছেন সমতাকে মাথায় রেখে। তিনি বলেছেন দণ্ড সমতা এবং ব্যবহার সমতা, অর্থাৎ এক্ষেত্রে বর্ণভিত্তিক কোনো বৈষম্য তিনি আর রাখেননি। যে অন্যায় ব্রাহ্মণ করবে তার যা শাস্তি, সেই অন্যায় যদি শূদ্ররা করে তারও হবে তার একই শাস্তি। অশোকের ক্ষেত্রে বা অশোকের রাজত্বকালে বলা যেতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ উন্নতি এবং অবশ্যই মৌর্য শাসন ব্যবস্থার পর্যালোচনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এবার আসা যাক আরেকটি অঙ্গে, অর্থাৎ মিত্র। মিত্র অর্থাৎ অ্যালাই বলতে পারি আমরা, বা যে প্রতিবেশী রাজ্যগুলি ঘিরে রয়েছে মৌর্য সাম্রাজ্যকে, তাদের সাথে মৌর্য সাম্রাজ্য কেমন সম্পর্ক ছিল? যুদ্ধের সম্পর্ক নাকি মিত্রের সম্পর্ক? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যে ধরনের রাষ্ট্র ধর্মকে অনুসরণ করা হয়েছে তার কথা আমরা অর্থশাস্ত্রে পাই। অর্থশাস্ত্রে কৌটিল্য তাকে ধর্ম বিজয় বলেছেন এবং বলেছেন যে তার মূল মন্ত্র হলো সামরিক ক্ষমতাকে ব্যবহার করে রাজ্য বিস্তার করা। রাজার এটি হলো প্রাথমিক দায়িত্ব এবং রাষ্ট্রধর্ম। চন্দ্রগুপ্ত মৌর্য তা পালন করেছিলেন। বিন্দুসারের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু জানতে পারি না, কিন্তু যদি ধরে নিই যে তিনি সেই মৌর্য সম্রাট যিনি মৌর্য সাম্রাজ্যকে দক্ষিণের দিকে বিস্তার করেছিলেন, তাহলে তিনিও এই রাষ্ট্রধর্মকে পালন করেছেন। অশোক যখন কলিঙ্গর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তখন বলা যেতে পারে যে এই রাষ্ট্রধর্মকে পালন করার জন্যই তিনি সেই কাজ করেছিলেন। যদিও এক্ষেত্রেও যে আলোচনা আছে ঐতিহাসিকদের মধ্যে তা আমি তোমাদের সামনে আগেই তুলে ধরেছি। তবে এই প্রসঙ্গে আমি খালি এই 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 ব্যাখ্যাটিকেই ব্যবহার করলাম। কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালে যদিও মৌর্য সাম্রাজ্যে যে রাষ্ট্রধর্ম ছিল তার প্রকৃতি সম্পূর্ণভাবে পাল্টে যায় এবং তার দায় অশোককেই নিতে হবে। অশোক ঘোষণা করেছিলেন যে তিনি আর যুদ্ধকে ব্যবহার করবেন না তার রাষ্ট্রনীতি হিসেবে, এবং তিনি শান্তির পথ বেছে নিয়েছিলেন। তিনি বলেছিলেন ধর্ম বিজয় হবে তার নতুন রাষ্ট্রধর্ম। তিনি বলেছিলেন যে কোনো রকম ক্ষমতার প্রতিফলন না করে বরং প্ররোচনার মাধ্যমে তিনি চেষ্টা করবেন তার সাম্রাজ্যকে সুরক্ষিত রাখতে এবং তার যে প্রতিবেশী রাজ্যগুলি আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। অশোকের অনুশাসন এবং আরও কিছু গ্রন্থ এবং সাহিত্যিক উপাদান থেকে আমরা কিন্তু সেই ইঙ্গিতই পাচ্ছি। অশোক বলেছিলেন যে ধর্মবিজয়ের ক্ষেত্রে তিনি এমন সম্পর্ক স্থাপন করবেন প্রতিবেশী রাজ্যগুলির সাথে যারা স্বাধীন সেই অর্থে যে তারা নিজের ইচ্ছায় মৌর্য সাম্রাজ্যের সার্বভৌমতাকে স্বীকার করবে
এমন উদাহরণ আমাদের কাছে নেই, কিন্তু এই ইঙ্গিত আমরা অশোকের এই অনুশাসনগুলিতে পাচ্ছি। তাই মিত্র বলতে কৌটিল্যের অর্থশাস্ত্রে যে ধরনের রাষ্ট্রধর্ম বলা হয়েছে, অশোকের রাষ্ট্রধর্ম ছিল সম্পূর্ণ আলাদা এবং পৃথক, এবং এই নিয়ে আমরা আগেও বিস্তর আলোচনা করেছি। এবং মৌর্য শাসন ব্যবস্থার ক্ষেত্রে যে রাষ্ট্রের সংজ্ঞাকে ধরে আমরা সেই মৌর্য শাসন ব্যবস্থার আলোচনা করছি, সেই ক্ষেত্রে মিত্র আমরা এই দুটি রাষ্ট্রধর্মের নিরিখে দেখতে পারি। একটি যেটি কৌটিল্য নিজে বলে গেছেন, এবং অপরটি যেটি অশোক তার সময়কালে প্রবর্তন করেছিলেন। এবার চলে যাই শেষ অঙ্গে, কোষা অর্থাৎ অর্থনৈতিক সম্পদ। আমি আগেও আমার বহু আলোচনায় বলেছি যে একটি সাম্রাজ্য যখন দীর্ঘজীবী হয় তার পিছনের যে কারণগুলি, সেক্ষেত্রে আমরা দক্ষ শাসক এবং শাসন ব্যবস্থাকে অবশ্যই ধরি, কিন্তু সেক্ষেত্রে অর্থনৈতিক সম্পদও একটি গুরুত্বপূর্ণ দিক। রাজা যেভাবে এই অর্থনৈতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, ততই কিন্তু তিনি তার সাম্রাজ্যকে বজায় রাখতে পারবেন। এই সূত্র ধরেই আমরা এই আলোচনায় যদি আসি, তাহলে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল সেটি হচ্ছে কৃষজ সম্পদ। এক্ষেত্রে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে যখন আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের ইতিহাস পড়েছিলাম, তখন হেমচন্দ্র রায়চৌধুরী একটি ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে তিনি একদিকে গাঙ্গেয় উপত্যকায় যে মহাজনপদগুলির উদ্ভব ঘটছে তাকে ব্যাখ্যা করতে গিয়ে এবং অপরদিকে মগধের উত্থানকেও ব্যাখ্যা করতে গিয়ে তিনি কৃষজ সম্পদের কথা বলেছিলেন, এবং বলেছিলেন যে এই কৃষজ সম্পদ একটি রাজ্য এবং সাম্রাজ্য গড়ার পিছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রেও এই ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি বা বলা যেতে পারে ভারতবর্ষ একটি কৃষিমাতৃক দেশ, এবং আমরা যদি মৌর্য সাম্রাজ্যের সীমানা রেখার দিকে তাকাই, তাহলে এই মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল গাঙ্গেয় উপত্যকা, সিন্ধু উপত্যকা এবং দক্ষিণে কৃষ্ণা গোদাবরী উপত্যকাও বটে। বলাই বাহুল্য কৃষি হয়ে উঠবে মৌর্য সাম্রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক। তাই কৃষি উৎপাদনকে কিভাবে সংরক্ষিত করা যায় এবং তাতে কিভাবে উন্নতি সাধন করা যায়, সেদিকে মৌর্য সম্রাটরা কিন্তু যথেষ্ট মনোনিবেশ করেছিলেন। তবে সেই আলোচনায় আজকে আমরা ঢুকবো না, কেন কি আমাদের যে পরবর্তী লেকচারগুলি আছে সেখানে মৌর্যদের অর্থনৈতিক যে অবস্থান সেই নিয়ে আমরা পৃথকভাবে আলোচনা করব। আজকে শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র গঠনের পিছনে কিভাবে অর্থনৈতিক সম্পদকে ব্যবহার করা হচ্ছে সেই প্রসঙ্গেই কিন্তু আমরা আমাদের আলোচনাকে সীমিত রাখব। এক্ষেত্রে কৃষি উৎপাদনের যে যে ব্যবহারিক নীতিগুলি ছিল, সেখানে মেগাস্থেনিক বলছেন যে আক্ষরিক অর্থে মৌর্য সাম্রাজ্যের যত জমি ছিল সমস্ত জমির মালিক একমাত্র রাজা ছিলেন, কিন্তু ঐতিহাসিকরা এই তথ্য মেনে নেননি, এবং কৌটিল্যর অর্থশাস্ত্রেও সে ইঙ্গিত আছে, যেখানে বলা হচ্ছে যে নানা রকমের জমির মালিকানা কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। প্রধানত বেশিরভাগ জমিই ছিল রাজার, যেগুলিকে সীতা বলা হতো, এবং যাদের দায়িত্বভার দেয়া হয়েছিল সীতাধ্যক্ষদের। আবারও যখন পরবর্তীকালে আমরা মৌর্যদের অর্থনীতি নিয়ে আলোচনা করব, তখন আমরা এই সীতা এবং সীতাধ্যক্ষদের নিয়ে আলোচনা করব। অপরদিকে যে ব্যক্তিগত মালিকানা আমরা দেখি, সেক্ষেত্রে ক্ষেত্র শব্দটি কৌটিল্য ব্যবহার করেছেন, এবং যারা এই ক্ষেত্রের মালিক ছিলেন তারা ছিলেন ক্ষেত্রিকা। এভাবেই জমির মালিকানার ক্ষেত্রে আমরা দুটি ভাগ মৌর্য সাম্রাজ্যের সময় দেখতে পাই। ক্ষেত্রদের অধীনে যে জমিগুলি ছিল সেই জমিগুলিকে কিন্তু ক্ষেত্ররা বিক্রয় করতে পারতেন, আবার জমি তারা ক্রয়ও করতে পারতেন, আবার তাদেরকে তারা ভাড়াতেও দিয়ে দিতে পারতেন।
কৃষি উৎপাদন থেকে যে সম্পদ রাজকোষে মৌর্য সাম্রাজ্য পেত তা আসতো রাজস্ব রূপে। এবার দেখে নেওয়া যাক যে এই রাজস্বের হার মৌর্য সাম্রাজ্যের সময় ঠিক কী ছিল। আমরা নানা তথ্য পাই। গ্রিকদের যে বিবরণ, সেখান থেকে আমরা জানতে পারি যে 1/4 হচ্ছে রাজস্বের হার, অর্থাৎ একটি জমি থেকে যা উৎপাদিত হতো তার 1/4 বা 1/4 রাজস্ব হিসেবে প্রজাদের মৌর্য সম্রাটের হাতে তুলে দিতে হতো। অথচ আমাদের হাতে যে অন্যান্য উপাদানগুলি আছে, যে প্রাচীন সাহিত্যিক উপাদানগুলি আছে, সেখান থেকে আমরা স্বরভাগিন বলে একটি রাজস্বের নাম পাই, যাকে ঐতিহাসিকরা বিচার করে বলেছেন যে তার অর্থ হলো যে একটি জমি থেকে যা উৎপাদিত হচ্ছে তার 1/6 রাজস্বের হার। এক্ষেত্রে ঐতিহাসিকরা মনে করছেন যে 1/4 নয়, হয়তো 1/6 হচ্ছে মৌর্যদের সময়ও রাজস্বের হার। এক্ষেত্রে সম্রাট অশোকের একটি অনুশাসনের উল্লেখ করা হয়েছে, যেখানে সম্রাট অশোক লুম্বিনীতে গিয়ে উনি নির্দেশ দিচ্ছেন যে যেহেতু এই জায়গাটি বুদ্ধদেবের স্মৃতি বিজারিত একটি পবিত্র জায়গা, তাই জন্য এখানকার যে রাজস্বের হার তা কমিয়ে তিনি 1/8 করে দিয়েছিলেন। কিসের থেকে কমিয়েছিলেন তার উল্লেখ নেই। ঐতিহাসিকরা ধরে নিচ্ছেন 1/6 থেকে কমিয়ে 1/8 পোর্শনসে নিয়ে এসেছিলেন তিনি। যেহেতু আমাদের কাছে বিভিন্ন তথ্য আছে, তাই অনেক ঐতিহাসিকের মতেই আমরা ধরে নিতে পারি যে মৌর্যরা তাদের যে বৃহৎ সাম্রাজ্যের এলাকা, সেখানে কোনো একটিমাত্র রাজস্বের হারকে প্রতিপন্ন করেননি। বিভিন্ন এলাকার বিভিন্ন ভৌগোলিক চরিত্র এবং তাদের জমির বৈশিষ্ট্যকে মাথায় রেখে হয়তো সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্যতা আছে সেই ক্ষেত্রে যেখানে আমরা বারবার আলোচনা করেছি যে মৌর্যরা যখন তাদের সাম্রাজ্য নীতি এবং তাদের সাম্রাজ্যবাদী নীতিকে প্রতিপন্ন করেছেন, সেখানে কিন্তু তথাকথিতভাবে তারা যে বৈচিত্র্যগুলি ছিল সেগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন। এক্ষেত্রেও বলা যেতে পারে হয়তো সেই ঘটনাই ঘটেছে। তাদের যে বিশাল সাম্রাজ্য, সেই বিশাল সাম্রাজ্যের কৃষিজ সম্পদেরও যে বিশাল বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলিকে তারা স্বীকৃতি দিয়ে সেই অনুযায়ী তারা তাদের সম্পদকে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা এটি অনুমান করতে পারি মাত্র। কৃষি ছাড়াও অন্যান্য যে ক্ষেত্রগুলি থেকেও মৌর্য সাম্রাজ্য আয় করত, সেগুলি ছিল কারিগরি শিল্প এবং অবশ্যই ব্যবসা। এখানে নগর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন কি এই ধরনের ব্যবসা বাণিজ্য বা কারিগরি উৎপাদন আমরা নগরেই হতে দেখি। তাই এই ক্ষেত্রে পৌর প্রশাসন আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে। নগরের ক্ষেত্রে যে করটি বা যে রাজস্বটি আদায় করা হতো তাকে অর্থশাস্ত্রে শুল্ক বলা হয়েছে। এবং আবারও অর্থশাস্ত্রে আমরা এই সমাহর্তাদের কথা পাচ্ছি, যাদের ওপর দায়িত্ব দেয়া হয়েছিল যে এই সকল নগর কেন্দ্রিক এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যে শুল্ক, সেগুলিকে আদায় করা এবং সেগুলির হিসেব রাখা। কোন কোন স্থান থেকে সমাহর্তারা এই শুল্ক আদায় করত, কৌটিল্য অর্থশাস্ত্রে তা নির্দিষ্টভাবে লিখে গেছে। বলছেন যে দুর্গ থেকে করা হবে, অর্থাৎ নগর থেকে করা হবে। বলছেন রাষ্ট্র থেকে করা হবে, অর্থাৎ যে গ্রামীণ অঞ্চলগুলি ছিল যেখানে কৃষিজ সম্পদ, সেখান থেকে করা হবে। অর্থাৎ এই সমাহর্তারা শুধুমাত্র নগর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যিক কেন্দ্রিক রাজস্বই বা শুল্কই তারা কালেক্ট করবেন না, গ্রামের যে কৃষিজ সম্পদের থেকে যে রাজস্ব আদায় করা হচ্ছে সেই রাজস্বের দায়ভারও ছিল কিন্তু এই সমাহর্তাদের উপর। এছাড়া খনি থেকে রাজস্ব আদায় করা হতো। সেতু অর্থাৎ সেচ ব্যবস্থা, যা সাম্রাজ্য তার প্রজাদের জন্য
তৈরি করে দিতেন, প্রজারা যদি সেই সেচ ব্যবস্থা ব্যবহার করতেন, তাহলে তার জন্যে তাকে 1/3 বা 1/5 হারে একটি রাজস্ব দিতে হতো। বন বা বনের ব্যবহারের ক্ষেত্রে রাজস্ব দিতে হতো। ব্রজ অর্থাৎ যে গোচারণকারী যে ভূমিগুলি ছিল সেগুলিকে ব্যবহার করার জন্যও কিন্তু রাজস্ব দিতে হতো। বণিক পথ অর্থাৎ বণিকরা যে পথগুলিকে ব্যবহার করতেন তাদের ব্যবসার ক্ষেত্রে, সেখানেও কিন্তু তাদেরকে কর দিতে হতো। এই সকল ক্ষেত্র থেকে যে রাজস্ব আসতো, বলা যেতে পারে যে হয়তোবা তা এই বিশাল সাম্রাজ্যের যে খরচবহুল দিক সেগুলিকে সঠিকভাবে হয়তো তারা সাহায্য করে উঠতে পেরেছে। তবে এই বিষয়ে যে আরও বিশদ বিশ্লেষণ আছে তা আমরা পরবর্তী লেকচারগুলিতে নিয়ে আসব অন্যান্য প্রসঙ্গের ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, এখানে একটি বিষয় ঐতিহাসিকরা লক্ষ্য করেছেন যে আমরা অর্থশাস্ত্রেও দেখতে পাই এবং অশোকের অনুশাসন থেকেও অনুধাবন করতে পারি যে মৌর্য যে প্রশাসনিক ব্যবস্থা তা সর্বদা চেষ্টা করেছে যে এই অর্থনৈতিক সম্পদের ক্ষেত্রে অন্তত তাদের যে কেন্দ্রামুখী প্রবণতা ছিল সেটি যেন বজায় থাকে এবং বিদ্যমান থাকে। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে সরাসরি কিছু সম্পদকে নিজের অধীনে নিয়ে এসেছিল, সেখানে কোনো মধ্যিখানে কোনো সেই অর্থে কোনো বিভাগ ছিল না। সেই ক্ষেত্রগুলি হলো জঙ্গল, খনির ক্ষেত্রে আমরা আকারাধ্যক্ষ এই অধ্যক্ষের নাম পাচ্ছি, এবং গোচরণ ভূমি। এর থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে মৌর্য শাসন ব্যবস্থা বারবার চেষ্টা করেছে যে তার যে অর্থনৈতিক সম্পদ বা কোষাগার তা যেন একটি সুস্থ অবস্থায় থাকে। এ সকল আলোচনা আমরা আরও বিস্তারে যাব যখন আমরা মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি নিয়ে আলোচনা করব। এই শাসন ব্যবস্থার প্রসঙ্গে এই আলোচনা এখানেই সীমিত থাক। কিন্তু এখানে আরেকটি যে উল্লেখযোগ্য দিক, সেখানে অর্থশাস্ত্রে আমরা একটি আপৎকালীন করের কথা পাচ্ছি, যাকে কৌটিল্য প্রণয় ক্রিয়া বলছেন, এবং বলছেন যে এই প্রণয় ক্রিয়া ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং কঠোর, এবং বলছেন যে এই কর তখনই আরোপ করা হবে যখন আমরা দেখব যে কোষাগারে বলা যেতে পারে একটি ডেফিসিট দেখা দিচ্ছে, আয় এবং ব্যয়ের ভেতরে যে ব্যবধান তা ডেফিসিট রূপে আমাদের সামনে আসছে। এই সকল আলোচনা আবারও আমাদের আলোচনায় ফিরে আসবে যখন আমরা মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি নিয়ে বিস্তারে আলোচনা করব। কিন্তু এটি আমাদের বোঝা উচিত যে আমরা যখন শাসন ব্যবস্থা নিয়েও আলোচনা করছি সেক্ষেত্রে এই অর্থনৈতিক সম্পদ কতখানি গুরুত্বপূর্ণ, কেন কি এই সম্পদকে ব্যবহার করেই কিন্তু একটি সাম্রাজ্য দীর্ঘজীবী হয়ে উঠতে পারে। তাই মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে এই অঙ্গটি বা সপ্ত রাজ্যের যে 7টি অঙ্গের এই একটি অঙ্গ অত্যন্ত তাৎপর্যমূলক। এই আলোচনার ক্ষেত্র থেকে আমরা আরেকটু আমাদের পরিসর যদি বাড়াই, অর্থাৎ কৌটিল্যর অর্থশাস্ত্রের সেই 7টি অঙ্গের থেকে যদি আমরা আমাদের নজর আরেকটু বিস্তার করি, তাহলে আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলি মৌর্য শাসন ব্যবস্থার খুব আন্তরিক দুটি ক্ষেত্র। একটি হচ্ছে সামরিক এবং অপরটি হচ্ছে তারই সাথে যুক্ত গুপ্তচর ব্যবস্থা। সামরিক বাহিনীর ক্ষেত্রটি মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে খুব অন্যরকম একটি ব্যাখ্যা দিতে সক্ষম হয়। কারণ হচ্ছেন সম্রাট অশোক। আবারও আমরা জানি যে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে যুদ্ধনীতি ত্যাগ করে শান্তিকে বেছে নিয়েছিলেন তার রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র ধর্ম হিসেবে। তার ব্যাখ্যায় যা ধর্ম ঘোষা ছিল সেই ধর্ম বিজয় অর্থশাস্ত্রের ধর্ম বিজয় ছিল না। এই ক্ষেত্রে সামরিক বাহিনীর যে ভূমিকা তা মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে একটু তাৎপর্যমূলক হয়ে যায়।
একথা সত্যি যে অশোক শান্তির পথ বেছে নিয়েছিলেন। তিনি ধম্মকে ব্যবহার করেছিলেন এবং তিনি তার প্রশাসনিক ক্ষেত্রেও বিভিন্নভাবে শান্তিকে বজায় রেখে এবং ক্ষমতাকে ব্যবহার না করে প্ররোচনার মাধ্যমে নানান কার্যসিদ্ধির চেষ্টা করেছিলেন। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে মৌর্য সাম্রাজ্যের সামরিক বাহিনীকে কিন্তু কখনো একেবারেই আমরা ভেঙে যেতে দেখছি না, বা যাকে বলে ডিসব্যান্ড হতে দেখছি না। অশোক কিন্তু তা করেননি, বরং অশোকের বেশ কিছু অনুশাসনে আমরা দেখেছি যে সাম্রাজ্যের যদি প্রয়োজন পড়ে তিনি খুব কঠোরভাবে লিখছেন যে তাহলে কিন্তু তিনি হিংসার সাহায্য নিতে বাধ্য হবে। তখন আমরা বিশ্লেষণ করেছিলাম যে এক্ষেত্রে যতই সম্রাট অশোক ধম্মের কথা বলে থাকুক, তার যে রাজকীয় সত্তা এবং সেখানে তার সাম্রাজ্যের সুরক্ষা যদি বিঘ্নিত হয়, সেই ক্ষেত্রে তিনি সব কিছু করতেই হয়তো রাজি হবে, এমনকি ধম্মের সাথে আপোষ করতেও হয়তো রাজি হবে। আমাদের কাছে যে উপাদানগুলি আছে সেখান থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের সামরিক বাহিনীর যে পরিকাঠামো সেই সম্বন্ধে কিছু ইঙ্গিত পাই। আবারও মেগাস্থানিসের ইন্ডিকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6টি সমিতি ছিল এবং এই 6টি সমিতির 5 জন করে সদস্য ছিল। আনুমানিক 30 জনের তত্ত্বাবধানে এই সামরিক বাহিনী গড়ে উঠেছিল। কি কি ছিল সেই 6টি সমিতি? মেগাস্থেনিস নৌবাহিনীর কথা বলেছেন অশ্বারোহীদের কথা, বলেছেন পদাতিক সৈন্যদের কথা, বলেছেন হস্তি ব্যবহার করে যে রণকৌশল তার কথা, বলেছেন রথের ব্যবহারের কথা, এবং বলেছেন যে এমন একটি সমিতি ছিল যাদের কাজ ছিল যে যুদ্ধক্ষেত্রে যে রসদ লাগে সেই রসদ তারা নিয়ে আসতো। অর্থশাস্ত্রে 6টি সমিতির কথা বলা হয়নি, বলা হয়েছে 4টি সমিতির কথা, বা বলা যেতে পারে 4 জন অধ্যক্ষের কথা। তোমরা দেখতে পাচ্ছ যে অর্থশাস্ত্রে আছে প্রত্যুদক্ষের কথা, যাকে আমরা ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্য দলের অধ্যক্ষ হিসেবে চিহ্নিত করতে পারি। অশ্বাধ্যক্ষ অর্থাৎ অশ্বারোহিতের অধ্যক্ষ, হস্তিধ্যক্ষ অর্থাৎ যারা হস্তিদের ব্যবহার করতেন যুদ্ধে তাদের অধ্যক্ষ, এবং রথাধ্যক্ষ অর্থাৎ রথের যে ব্যবহার আমরা দেখি মৌর্যদের সময় তাদেরও অধ্যক্ষের কথা এখানে বলা হয়েছে, এবং এদের সকলের ওপরে ছিলেন সেনাপতি বা নায়ক। অর্থশাস্ত্রে লেখা আছে যে এই সেনাপতি ছিলেন ওই মন্ত্রী পরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, এবং যুদ্ধক্ষেত্রে অবশ্যই তার যে ভূমিকা ছিল সেটিও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সম্রাটও কিন্তু যুদ্ধক্ষেত্রে নিজে নেতৃত্ব দিতেন। এ কথা চন্দ্রগুপ্ত মৌর্যের জন্যও ঠিক এবং অশোকের জন্যও ঠিক। সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত আছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেটি গুপ্তচর ব্যবস্থা। ভারতের রাজনৈতিক ইতিহাসে আবারও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নজিরবিহীন উদাহরণ। এই ধরনের ব্যবস্থা আমরা মৌর্যদের সময়ই দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রেও আবার করে আমরা সেই কেন্দ্রামুখী যে প্রবণতার কথা বলেছি তা আমরা স্পষ্টভাবে কিন্তু এখানে প্রতিষ্ঠিত করতে পারি। একটি বিশাল আকারের সাম্রাজ্য, এবং এই বিশাল আকারের সাম্রাজ্যের কেন্দ্রে রাজা একা। রাজার মন্ত্রী আছে এবং রাজার আছে আমলা। এই আমলারা বহু সংখ্যায়, এবং তারা রাজার ক্ষমতার অংশীদার হয়ে রাজার প্রতিনিধি হিসেবে সাম্রাজ্য জুড়ে শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। রাজা কিভাবে খবর রাখবেন যে এই খ্রিস্টপূর্ব 4র্থ এবং 3য় শতকে দাঁড়িয়ে, যেখানে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত প্রাচীন, যে তার সমগ্র সাম্রাজ্যে সঠিকভাবে প্রশাসনিক ব্যবস্থাগুলি চালিত হচ্ছে কিনা, সেখানে কোনো রকমের অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে কিনা, সেখানে কোনো রকম অন্যায় হচ্ছে কিনা, সেই অর্থে বা সেই নিরিখে ধম্মযাত্রার কথা আমরা আগেই দেখেছি, যেখানে 3 থেকে 5 বছর অন্তর অন্তর
সম্রাট বা তার উচ্চপদস্থ কর্মচারীরা ধর্মযাত্রায় বেরোতেন এবং তদারকি করতেন প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রগুলিকে। সেই নিরিখেই কিন্তু এই গুপ্তচর ব্যবস্থারও প্রয়োগ। মেগাসথেনিসের ইন্ডিকাতে দুটি শব্দ আমরা পাই, এপিস্কোপার অর্থাৎ যারা নজরদার ছিলেন, বা ইফর বা যারা পরিদর্শক ছিলেন। অশোকের অনুশাসনে আগেই আমরা দেখেছি যে আমরা প্রতিবেদকদের কথা পাচ্ছি, বা যারা রিপোর্টার ছিলেন, সমগ্র সাম্রাজ্য ঘুরে ঘুরে বিভিন্ন খবর তারা সম্রাটের জন্য সংগ্রহ করে আনতেন। অবশ্যই সেই খবরগুলি প্রাসঙ্গিকতা ছিল সাম্রাজ্যের সুরক্ষা এবং সম্রাটের সুরক্ষার খাতিরে। তবে এই গুপ্তচর নিয়ে বিস্তারিত আলোচনা সবথেকে বেশি আমরা কৌটিল্যে পাই, বা কৌটিল্যের অর্থশাস্ত্রে পাই। অর্থশাস্ত্রে একটি অধ্যায় জুড়ে এদের কথা বলা হয়েছে। এই এত বিস্তারিত আলোচনার ভিতরে অবশ্যই আমরা যাব না, তবে যেগুলি প্রাসঙ্গিক সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। কৌটিল্য এই গুপ্তচরদের গূঢ় পুরুষ বলেছেন। পুরুষ শব্দটি ব্যবহার করা হচ্ছে বটে, কিন্তু এই গুপ্তচর ব্যবস্থায় মহিলাদের ব্যবহারও ছিল কিন্তু ব্যাপক হারে। আমরা 20 কন্যার কথা সবাই জানি এবং এরকমই কিছু উদাহরণ আমরা অর্থশাস্ত্রেও কিন্তু পাই। কৌটিল্যের অর্থশাস্ত্রে দেখা যাচ্ছে যে এই গুপ্তচরদের দুটি ভাগে বিভক্ত করা যায়। সঞ্চার মানে যারা ব্রাহ্মমান, যারা সমগ্র সাম্রাজ্য ঘুরে বেরিয়ে চারিদিক থেকে খবর আনতেন, এবং আরেকজন যারা সংস্থ অর্থাৎ স্থায়ী, মানে যাদেরকে বিশেষ করে হয়তো কোনো রকম একটি বিশেষ কাজে একটি জায়গাতেই পাঠানো হয়েছে, যেখানে থেকে তারা তাদের গুপ্তচরের কার্যসিদ্ধি করত। এই গুপ্তচর ব্যবস্থা অত্যন্ত অনন্য একটি ব্যবস্থা এই সময়কালের জন্য এবং ভারতের রাজনৈতিক ইতিহাসের জন্য। এবং এর ব্যবহার থেকে আবারও আমরা বুঝতে পাচ্ছি যে কিভাবে মৌর্য সম্রাটরা বারবার করে চেষ্টা করছে যে তাদের কেন্দ্রেই যেন সমস্ত ক্ষমতার মূল মন্ত্র থাকে। এখানে আমরা আবার করে কেন্দ্রামুখী যে প্রবণতা তাকে নির্দিষ্ট রূপে প্রতিষ্ঠিত করতে পারি। এই গেল আমাদের মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থার বিভিন্ন দিক এবং পরিকাঠামো সেই নিয়ে আলোচনা। এবার আসা যাক একটু পর্যালোচনায় এবং কিছুটা বিশ্লেষণে ঐতিহাসিকদের সাহায্যে। আমি শুরু করব সাম্রাজ্য শব্দটি দিয়ে। এই আলোচনা আমি আগেও তোমাদের সামনে তুলে ধরেছি এবং বারবার বলেছি যে যেহেতু মৌর্য সাম্রাজ্য ভারতীয় রাজনৈতিক ইতিহাসের প্রথম সাম্রাজ্য, তাই তারা একটি নিদর্শন পরবর্তী রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে, এবং তারা যা যা কার্যসিদ্ধি করে গেছেন তার পর্যালোচনা আমাদের পরবর্তী রাজনৈতিক ইতিহাসের বিশ্লেষণের ক্ষেত্রেও কিন্তু কার্যকরী। তাই মৌর্য সাম্রাজ্য যে ব্যবস্থা এবং তারা যেভাবে তাদের সাম্রাজ্যবাদী নীতিকে প্রণয়ন করেছেন সেগুলিকে পর্যালোচনা করা এবং সঠিকভাবে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। সাম্রাজ্য অর্থাৎ একটি বিশাল নির্দিষ্ট ভৌগোলিক এলাকা জুড়ে রাজশক্তির বিস্তার, যে ক্ষেত্রে রাজতন্ত্রই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র। এই বিশাল এলাকাতে বৈচিত্র্য থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা এই বৈচিত্র্যকে নানা ক্ষেত্রে পরিলক্ষিত করতে পারি। ঐতিহাসিকরা বিশেষ করে অর্থনীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রগুলির কথা বলেছেন। অর্থনীতির আলোচনায় আমরা আবার পরে আসব এবং এই আলোচনার ক্ষেত্রেও আমরা খুব সংক্ষেপে আমরা অর্থনীতির যে সম্পদগুলি আছে সেগুলিকে দেখেছি। রুমিলা থাপার এক্ষেত্রে বলছেন যে একটি বিশাল এলাকা জুড়ে যে অর্থনৈতিক সম্পদ তার বৈচিত্র্য কিন্তু নানাবিধ, এবং সাম্রাজ্যকে বুঝে নিতে হবে যে তারা বা সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা কিভাবে এই সম্পদকে নিজের কাজে লাগাবে, যা আছে তাকে সেভাবেই রেখে, নাকি নিজের প্রয়োজনে তাকে নতুন রূপ দিয়ে তার ভিতরে পরিবর্তন এনে। এই আলোচনায় আমরা আবার পরে আসব এবং
দেখতে পারবো যে কিভাবে মৌর্য শাসন ব্যবস্থার অধীনে যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেখানে এই অর্থনৈতিক বৈচিত্র্যকে মৌর্যরা কিভাবে পরিলক্ষিত কিভাবে তাদের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করেছে। আসছি সাংস্কৃতিক ক্ষেত্রে, এবং এর প্রেক্ষাপটও বহুবার আমি তোমাদের সামনে তুলে ধরেছি। বৌদ্ধ, জৈন এবং ব্রাহ্মণ ধর্মের যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতের যে ইতিহাস, সেই ইতিহাস এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এবং এক্ষেত্রে প্রথাগতভাবে যেটি সাম্রাজ্যবাদী প্রবণতা বলে উঠে আসে আমাদের ইতিহাসের পাতায়, তা হলো ইউনিফর্মিটি সাধন করা বা অভিন্নতা বা সমতাকে প্রতিষ্ঠিত করা। এক্ষেত্রে রুমিলা থাপার বলেছেন যে ইরেজিং ভেরিয়েশনস ইন ফেভার অফ হোমোজিনিটি। সাম্রাজ্যকে দীর্ঘজীবী করার জন্য, সাম্রাজ্যের এই সমস্যাগুলিকে নির্মূল করার জন্য যে সাম্রাজ্যবাদী প্রবণতা আমরা দেখি, সেখানে বৈচিত্র্যকে নিঃশেষ করার প্রবণতাই কিন্তু সব থেকে বেশি, এবং বৈচিত্র্যের বদলে একটি সমতা নিয়ে আসার চেষ্টা আদর্শগত রূপে। কিন্তু মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা বারবার করে দেখেছি যে সেটি প্রযোজ্য নয়। সাম্রাজ্যের এই প্রচলিত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা ধরে অনেক ঐতিহাসিকই প্রাথমিক স্তরে, যে ক্ষেত্রে রুমিলা থাপার নিজেও আছেন, তারা ব্যাখ্যা করেছেন যে মৌর্য সাম্রাজ্যের প্রকৃতি তার মানে মনোলিথিক বা একশিলাবাদ, এবং এটি অতিমাত্রায় কেন্দ্রীকৃত বা সেন্ট্রালাইজড। আসলে আমরা যদি অর্থশাস্ত্রকে অনুসরণ করি বা অশোকের অনুশাসনগুলির দিকে তাকাই, তাহলে হয়তো এই সংজ্ঞাগুলি প্রযোজ্য করা বা এই সংজ্ঞাগুলিকে আমরা সার্থকভাবে ব্যবহার করতে পারব। কিন্তু আমরা যদি আরেকটু আলোচনার ভিতরে যাই, তাহলে বুঝতে পারবো যে মৌর্য সাম্রাজ্যের যে পরিকাঠামো ছিল শাসন ব্যবস্থার, সেটি না ছিল মনোলিথিক এবং না ছিল অতিমাত্রায় কেন্দ্রীকৃত। আমরা এখানে একটি দ্বন্দ্ব দেখেছি দুটি প্রবণতার ভেতরে, কেন্দ্রামুখী প্রবণতা এবং কেন্দ্রাতিক প্রবণতা। কেন্দ্রামুখী যে প্রবণতায়, সেখানে রাজা এবং তার ক্ষমতা বিদ্যমান, তার প্রভূত উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আরেকটি যেটা কেন্দ্রাতিক প্রবণতা, সেখানে আমরা আমাত্য, অধ্যক্ষ, রাজপুরুষ, মহামাত্র, বহু সংখ্যার যে আমলা, তাদের কথা দেখেছি এবং বারবার বোঝানোর চেষ্টা করেছি যে তাদের মারফত এখানে কিন্তু আমরা একটি বিকেন্দ্রীকরণ দেখতে পাই আমলাতন্ত্রের নিয়মিতায়। অর্থনৈতিক সম্পদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই দ্বন্দ্বটিকে পরিলক্ষিত করতে পারি। গুপ্তচর ব্যবস্থার ব্যবহারেও কিন্তু আমরা এই দ্বন্দ্বকে পরিলক্ষিত বা উল্লেখ করতে পারি। এই দ্বন্দ্বের কারণে ঐতিহাসিকরা কিছুতেই একমত হতে পারেন না যে ঠিক সঠিকভাবে আমরা এই সাম্রাজ্যের যে রূপ বা প্রকৃতি, তাকে কিভাবে বিচার করব। এক্ষেত্রে আবারও রুমিলা থাপারকে আমি ব্যবহার করতে চাই। এখানে তিনি একটি সার্বজনীন রাজনৈতিক তত্ত্বকে ব্যবহার করেছেন এবং বলেছেন যে যে কোনো সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা একটি মাতৃরাষ্ট্র বা মেট্রোপলিটন স্টেট দেখতে পাই। মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে সেটি ছিল মগধ। মগধকে কেন্দ্র করে মৌর্য সাম্রাজ্যের উত্থান, এবং অশোকও নিজেকে মগধের রাজা বলে অভিহিত করেছে। তাই তাকে ঘিরেই মৌর্য সাম্রাজ্যের প্রাথমিক রাজনৈতিক সত্তা, এবং তাকে সুরক্ষিত রাখাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সম্রাটদের জন্য। মাতৃরাষ্ট্রকে বজায় রাখার জন্য যা প্রয়োজন, অর্থাৎ অর্থনৈতিক সম্পদ বলা যেতে পারে, সেই ক্ষেত্রে প্রধান প্রশাসনিক যে এলাকাগুলি বা যেগুলিকে কোর এরিয়াজ বলা হয়, তার ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে রুমিলা থাপার বলেছেন যে যে এলাকাগুলিতে রাষ্ট্র আগে থেকেই ছিল এবং রাষ্ট্র ধর্মকে প্রতিপন্ন হতে আমরা দেখেছি, এবং যে ক্ষেত্রে তাদের অর্থনীতিও অত্যন্ত উন্নত মানের ছিল, সেই এলাকাগুলিকেই বেছে নেওয়া হয়েছে।
আমাদের মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে সেই এলাকাগুলি ছিল ষোড়শ মহাজনপদর সেই জনপদগুলি যেগুলি মৌর্য সাম্রাজ্যের অধীনে এসে গেছিল। তাদের যে অর্থনীতি এবং রাষ্ট্র তাকে পরিবর্তিত রূপে ব্যবহার করা হয়েছে এই মাতৃরাষ্ট্রের দীর্ঘজীবী হওয়ার জন্য। এছাড়াও প্রান্তীয় অঞ্চল বা পেরিফেরাল এরিয়ার কথা বলা হয়েছে। এগুলো সীমান্তের অঞ্চল, যেখানে মৌর্য সাম্রাজ্যের সরাসরি যে শাসন ব্যবস্থা তা পৌঁছানো কঠিন এবং তাদের অর্থনীতিও সেই অর্থে খুব একটা উন্নত নয়, তাই এই অর্থনীতিকেও সেই অর্থে ব্যবহার করা যাবে না। তাই মৌর্য সাম্রাজ্যে যে শাসন ব্যবস্থার পরিকাঠামো আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের ভৌগোলিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে বৈচিত্র্যময় সাম্রাজ্যের পরিকাঠামো তাকে তারা স্বীকৃতি দিচ্ছে এবং সেই বৈচিত্র্যকে বলা যেতে পারে ব্যবহার করছে তাদের প্রশাসনিক সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য, যেখানে সর্বত্র একই রকম প্রশাসনিক ব্যবস্থা নয়, বরং বৈচিত্র্যগুলিকে মাথায় রেখে প্রশাসনিক স্তরে তারা তাদের শাসন ব্যবস্থাকে এই তিনটি ভাগে বিভাজন করে নিচ্ছেন। মূল লক্ষ্য হলো মাতৃরাষ্ট্রের দীর্ঘজীবী হওয়া এবং তাকে সুরক্ষিত রাখা। এই সূত্র ধরেই আমি যে ব্যাখ্যাটি দিয়ে আমাদের এই আলোচনাটিকে শেষ করতে চাই, সেটি রুমিলা থাপর বলছেন যে একদিকে বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে গিয়ে কেন্দ্রীভূত যে প্রবণতাগুলি, সেগুলির সাথে হয়তো মৌর্য সম্রাটরা আপোষ করেছিলেন, যেখানে আমরা আমলাতন্ত্রের ব্যবহারকে দেখতে পাচ্ছি। কিন্তু আবারও কেন্দ্রের যে মূল মন্ত্র, যেখানে রাজার অবস্থান, সেই কেন্দ্রাভিমুখী যে প্রবণতা তারও প্রচুর উদাহরণ আমরা কিন্তু মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে পাই। তাই হয়তো কেন্দ্র এবং আমলাতন্ত্র এই দুটি শব্দকেই সমানভাবে ব্যবহার করলেই হয়তো আমরা সঠিকভাবে মৌর্যদের শাসন ব্যবস্থাকে বিচার করতে পারব। রুমিলা থাপর বলেছেন এটি ছিল একটি সেন্ট্রালাইজড ব্যুরোক্রেসি। এই ব্যাখ্যাকে কতখানি আমরা স্বীকৃতি দিতে পারি সেই প্রশ্ন থেকেই যাবে, কিন্তু এই আলোচনাও আমাদের চলতেই থাকবে। তাই আমরা আমাদের যে পরবর্তী লেকচারগুলি আছে সেখানে আমাদের মৌর্য সাম্রাজ্য সংক্রান্ত যে অন্যান্য দিকগুলি আছে সেটি নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।